হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। প্রগ্রেসিভ ব্যাফের আর একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের সাথে একজন আমাদের মাঠের যোদ্ধা, একটা সাহসী বীর পুরুষ, বাংলাদেশের একজন সাহসী ছেলে, যাদেরকে আমরা মানে ভালোবাসি অন্তর থেকে, এবং যাদেরকে মন থেকে শ্রদ্ধা করি। আম, এরকম একজন মানুষকে আমরা আনতে পারছি আমাদের সাথে। আম, আহ, আমাদের সাথে আছে মুত্তাকিন ইসলাম। মুত্তাকিন ইসলাম মিরপুর বাংলা কলেজে এখন পরীক্ষার্থী। ওর একটা পরিচয় আপনারা সবাই জানেন, এটা জুলাই আন্দোলনে, গত জুলাই আন্দোলনে সবার চোখে চোখে এই ভিডিওটা ভাসছে, অথবা তাদের আর্ট ওয়ার্ক আপনারা দেখছেন, অথবা তাদের ওর আপনার যেই ছবি আপনারা দেখছেন। মানে লক্ষ লক্ষ মানুষের হাতে এটা জাস্ট একটা বাংলাদেশের হাউস হোল্ড, একটা মানে ছবির মতো হয়ে গেছে। সেটা হলো যাত্রাবাড়ির মোড়ে বাংলাদেশের পতাকা হাতে নিয়ে যেই ছেলেটা দাঁড়ানো ছিল, সেই হচ্ছে এই মোত্তাকিন ইসলাম। রিসেন্টলি মোত্তাকিনের কয়েকটা ইন্টারভিউ বের হয়েছে, এবং আমরা খবর পাইছি যে সে ছাত্র দলের সাথে জড়িত। আম, সেই হিসাবে আবারও সে ভাইরাল হয়েছে। আমার একটা ফেসবুক পোস্ট, আমার ফেসবুক লাইফে 70,000 বার মানে এটা মানে লাইক করা হয়েছে, এবং শত মানে হাজারো বার এটা শেয়ার হয়েছে। সেটা হচ্ছে এই মোত্তাকিনের ছবিটা। তো মোত্তাকিন, ওয়েলকাম আমাদের সাথে। আহ, আহ, ওর সম্পর্কে মানে যত বলবো কতই কম। আমি আসলে মানে পার্সোনালি চাইতেছিলাম যে এই ছেলেটার সাথে যদি দেখা করতে পারতাম, বা রাস্তায় যারা আছে, কারণ আমরা তো মাঠে ছিলাম না, আমরা ছিলাম হলো অনলাইনে। আমরা যা যা হয়েছে এগুলা পৃথিবীর কাছে জানাইছি, সারা পৃথিবীর কাছে আমরা বলছি এগুলা। কিন্তু মাঠে যারা যুদ্ধ করছে, যারা জীবন হাতে নিয়ে এই বুলেটের মধ্যে, এই সাহসের আসলে কোনো তুলনা নাই। মুক্তিযোদ্ধারাও এত সাহসী ছিলেন কিনা এই বুলেট বৃষ্টির, কারণ মুক্তিযোদ্ধাদের হাতে অস্ত্র ছিল, এটা অন্যরকম একটা সাহসের ব্যাপার। আর এখানে তো আপনারা দেখছেন কতজন মানুষকে মারা হয়েছে, 800 মানুষকে নাকি সরকারি হিসাবে মারা হয়েছে, এবং 1500 মানুষকে। এর আগেও আমরা যে কোনো দেখছি এই ফ্যাসিস্ট সরকার বুকে গুলি করে মানুষকে মেরে ফেলে। তো এরা চোখের সামনে মানুষকে মৃত হতে দেখেও তারা, আর এই মুত্তাকিনের সাহস আপনি, আহ, সে ছিল একদম টার্গেটে, সে চড়ে গেছে ওখানে। তো ওর মুখেই সব শুনতে পারবেন। মুত্তাকিন, ওয়েলকাম আমাদের সাথে। আমি প্রথমে তোমাকে কোয়েশ্চেন করবো ভাইয়া, যে এই যে এই যে এত মানুষের ভালোবাসা পাইলা তুমি, এবং মানে তুমি তো সেই মোমেন্টে তোমার কি মনে হয়েছে, এটা যদি আমাদের বলতা যে তা কিভাবে তুমি এই বুলেট গুলোর মাঝখানে তুমি আকাশ মানে এই যে ওভারব্রিজের উপরে দাঁড়ায় গেলা। এটা দিয়ে আমাদের যদি শুরু করতাম, প্লিজ মুত্তাকিন। হ্যাঁ ভাইয়া, আশা করি আপনি ভালো আছেন। আম, আর কি, জুলাই আন্দোলনে নিজেকে সম্পৃক্ত করতে পারছি, আসলেই গর্বিত আমি। আমার বাবা মা আমাকে নিয়ে প্রাউড ফিল অনুভব করে, কারণ 2024 সালে জুলাইতে যেরকম একটা পরিস্থিতি হয়েছে, সেটা সমগ্র বাংলাদেশের সাথে সাথে আম, বলতে গেলে বিভিন্ন কান্ট্রি দেখছে যে বাংলাদেশের ছাত্র জনতা কি পারে, বাংলাদেশের জেনজি জেনারেশনটা কি আসলে, বাংলাদেশের ইয়ং জেনারেশনটা মূলত কি, এটা দেখতে পারছে। তো সেই হিসেবে মানুষের যে ভালোবাসাটা পেয়েছি, সেটা আমি কখনোই আর কি আপনাকে বুঝিয়ে অনুভব করাতে পারবো না। অফুরন্ত মানুষের ভালোবাসা ছিল, আর ভালোবাসাটা ছাড়াও মেইন ছিল আর কি দোয়া মানুষের, যেহেতু 18 জুলাই এই ভিডিওটি ভাইরাল হয়। তো আমি মনে করি সেই থেকে মানুষ আমার জন্য অনেক অনেক মানুষ কি আর কি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, তারপরে বিশেষ করে মায়েরা অজস্র কান্না করেছে। অনেকের কমেন্ট দেখছিলাম যে এই ভিডিওটি দেখে চোখের পানি ধরে রাখতে পারিনি, এই ভিডিওটি 16 বার দেখেছি, 20 বার দেখেছি, 30 বার দেখেছি, এরকম বলতেছিল। তো তখন নিজের মধ্যে একটা অন্যরকম আর কি ফিল হচ্ছিল যে না, দেশের জন্য কিছু হলেও পেরেছি। তো যে বুলেট বৃষ্টি হলো, তোমাকে তো টার্গেট করা হয়েছিল যে তুমি এত উঁচুর মধ্যে উঠছো এবং ইজি টার্গেট ছিল তুমি ওই মোমেন্টে। আমাকে পার্সোনালি বলছে, এটা যদি আমাদের দর্শকদের জন্য বলতা যে কেন তুমি উঠছিলা, মানে তোমার ওঠার উদ্দেশ্যটা কি ছিল? আমার উদ্দেশ্যটা ছিলই আর কি আন্দোলনটাকে জমজমাট করা, আন্দোলন থেকে কেউ বিতর্ক মানে এই আন্দোলনটা থেকে যেন কেউ
পিছু হটতে না পারে তাদেরকে একটা সাহস যোগানো, তাদেরকে একটা অনুপ্রাণিত করা, তাদেরকে একটা উৎসাহিত করা। তো যেহেতু আমরা সবাই বাংলাদেশের মানুষ ছিলাম, সেখানে আমার আহ, একমাত্র যেহেতু আমরা স্টুডেন্ট সার্কেল, আমাদের হাতে তো কলম ছাড়া আর কিছু ওঠার কথা না। তো সেই হিসেবে আমাদের এই আন্দোলনের প্রধান হাতিয়ারটাই ছিল বাংলাদেশের পতাকা। আমি বাংলাদেশের পতাকা জাগালে আরো 100 জন বাংলাদেশি সে এই আন্দোলনের সাথে অ্যাক্টিভ হবে। তো এরকম একটা ইন্টেনশন ছিল। আহ, আর কি এটা সাকসেস হয়েছি সাথে সাথেই। যখন আর কি পতাকাটা উড়াচ্ছিলাম তখন আর কি দেখছিলাম নিজ চোখে এবং ফিল করছিলাম যে না, মানুষগুলো অনুপ্রাণিত হচ্ছে, উৎসাহিত হচ্ছে, তাদের মধ্যে থেকে একটা ক্লান্তি দূর হয়ে যাচ্ছে। তারা আবার নতুন করে একটা একটা অ্যাক্টিভিটি পাচ্ছে আন্দোলনের সাথে ফাইট করার। তো সব মিলিয়ে আর কি এই পতাকাটাই ছিল একটা, ওই মুভমেন্টে একটা অন্যরকম হাতিয়ার, আমার আচ্ছা, দেশের যে মুত্তাকিন, পতাকাটা। তাহলে তোমার যে আমরা তো জানতাম যে বাংলাদেশের মানুষকে অনেক মানুষ বলতো যে এরা ভীতু, এই এরা মোবাইল নিয়ে পড়ে থাকে, তোমাদের জেনারেশন জেনজি যেটা, এদেরকে বলা হতো এরা 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 ফার্মের মুরগি, মানে সোজা বাংলায়। তো তারপর কিন্তু তোমরা যেই সাহসটা দেখাইলা, এখন কিরকম দেখো? মানুষ কি আগের মতো তোমার মানে ফার্মের মুরগি বা মানে এরকম বলে, নাকি তোমাদের জেনারেশনটাকে মানে শ্রদ্ধা করে এখন? আম, মানুষ যেহেতু বাংলাদেশের মানুষ যদি 1,000 মানুষকে একটা লাইনে দাঁড়া করান, 1,000 মানুষের মেন্টালিটি 1,000 রকমের হবে। তো 1,000 মানুষের মুখ থেকে 1,000 রকমের কথা বের হওয়া এটা খুবই স্বাভাবিক। কিন্তু বাংলাদেশের ইয়ং জেনারেশন এখনো কি পারে, হয়তো সেটা এখনো বাংলাদেশের মানুষ জানে না। হয়তো তারা একটা সামান্য টাচ পেয়েছে 17 বছর একটি স্বৈরাচারকে যে পতন করেছে, বা তাকে পালিয়ে যেতে আর কি বাধ্য করেছে, তিনি আর কি দেশ থেকে পালিয়ে গিয়েছেন। তো আমি একমাত্র মনে করি এটা দেশের মানুষের জন্য, এবং একমাত্র যে সবকিছুর একটা সূত্রপাত থাকে, সবকিছুর আহ সবকিছুর একটা সূত্রপাত থাকে, সেই সূত্রপাতটা ছিল ইয়ং জেনারেশন, জি। এই আন্দোলনের। ইয়ং মুতাকিন, জেনারেশন তোমার তোমার উদ্দেশ্যটা কি ছিল যে এই আন্দোলনে তুমি জড়িত হইলা কিভাবে, মানে কেন? তোমার তো নিজের জান রিস্ক নিয়ে তুমি করছো নিশ্চয়। মানে অনেকের, কেউ শেখ হাসিনা পতনের জন্য গেছে, কেউ কোটা আন্দোলনে গেছে, কেউ হয়তো অন্যায় অবিচার, কেউ হয়তো নিজের চাকরি পায় না হতাশা থেকে গেছে, কেউ বিভিন্ন কারণে গেছে, যে কেউ বন্ধুত্বের সাথে গেছে আন্দোলনে। তোমার, তুমি মানে একদম শুরু থেকে এই আন্দোলনে কিভাবে জড়িত হলো, মানে তোমার উদ্দেশ্যটা কি ছিল, মানে কি কারণে তুমি এই আন্দোলনের সাথে জড়িত হলো, এই যে হাসিনা পতন আন্দোলন? তো এই আন্দোলনের সাথে জড়িত হয়েছি আর কি, যখন দেখছিলাম আমার ভাইদেরকে গুলি করছে, আমার বোনেদেরকে মাথা ফাটাচ্ছে, এত রক্ত আমার দেশের মধ্যে, এত রক্ত, একটা স্বাধীন দেশ, যে দেশ 1971 সালে আর কি একটা স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি পায়, 9 মাস যুদ্ধ করার ফলে আমাদের দেশেরই লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছে সেই যুদ্ধে। তো এটা তো একটা যুদ্ধের মতো হয়ে যাচ্ছিল 24 সালে, ছাত্রকে পাচ্ছে গুলি করে মেরে ফেলছে। তো আমি আমার সেই অবস্থান থেকে আর কি এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হওয়া। আর এটা ছিল একটা কোঠা সংস্কার আন্দোলন। তো আমার গ্র্যান্ডফাদার হচ্ছে মুক্তিযোদ্ধা ছিল, তো আমারও আর কি কোঠা ছিল। তো আমার কোঠা থাকা সত্ত্বেও আমি এই আন্দোলনের সাথে নিজেকে সম্পৃক্ত করি। কারণ হচ্ছে আমি একজন বাংলাদেশের মানুষ, এই দেশ আমার, এই দেশের মাটি আমার। তো এই দেশের মাটিতে কখনোই অন্যায়, অত্যাচার, অবিচার, তার দেশের মানে যে একটা এই যে সাধারণ মেয়েদের গুলাকে মারা সাধারণ হয়েছে, মানুষের তারপর উপর যে ওই আবু সাইদকে অত্যাচার, গুলি করা হয়েছে, এগুলাই তোমাকে মানে জাস্ট তোমাকে মানে ই করছে যে আহ এটাকে উদ্বুদ্ধ করছে যে না, এরকম এটা হইতে দেওয়া যায় না, আমি এর বিরুদ্ধে দাঁড়াবো, ঠিক না? মানে এক কথা হচ্ছে তরুণদের রক্ত খাচ্ছিল এই দেশ। এই দেশের যে গত 17 বছর যে শাসন ব্যবস্থা ছিল, সেই শাসন ব্যবস্থা তরুণদের রক্ত খাচ্ছিল, তরুণদের মেধা খেয়ে ফেলছিল। তো সেই জায়গা থেকে আর কি নিজেকে আন্দোলনের সাথে সম্পৃক্ত করা। আচ্ছা। আম, মুত্তাকিন, এখন তুমি গত এক বছরে তুমি তোমরা যে আন্দোলন করলা, যে অস্বাভাবিক সাহস, আমি বারবারই বলি যে আমরা তো ধরো অফলাইনে,
আমি 17 বছর ধরে এইগুলা হাসিনার বিরুদ্ধে লেখালেখি করছি, এবং আমরা ইউটিউবে শো করি এবং বিভিন্নভাবে অ্যাক্টিভিজম করি অন্য বিভিন্ন মানুষ নিয়ে। কিন্তু মাঠে, ধরো আমি কিন্তু আমার লাইফের রিস্কটা নিইনি, তুমি যেরকম। হ্যাঁ, আমার আমার যে বয়সে তো লাইফে, কিন্তু তোমার বয়সে আমরাও আন্দোলন করছি, এরকম মাঠের মধ্যে আমরা গেছি। কিন্তু আমি বারবার বলি যে এই সাহস তোমরা দেখাইছো সেটার সাথে আসলে কোনো তুলনা নাই। বাংলাদেশের মানুষ, পৃথিবীর মানুষ দেখছে যে বাঙালি মানে কি ধাতুতে গড়া। তুমি এটার একটা বিশাল একটা এক্সাম্পল। এখন তুমি আমাকে বলো যে তোমরা যে এত আন্দোলন করলা, কত এই জুলাই আন্দোলনে তোমার কতটুক তুমি দেখতেছো দেশের ভবিষ্যৎ নিয়ে? তোমরাই দেশের ভবিষ্যৎ, এবং দেশের ভবিষ্যৎ নিয়ে তোমাদের চিন্তাটা কি? মানে তুমি কিরকম দেশ চেতেছো, এটা এটা যদি আমাকে বলতা। আসলে পৃথিবীতে বিভিন্ন দেশ আছে, পৃথিবীতে বিভিন্ন দেশের যে শাসন ব্যবস্থা দেখছি, তারা আধুনিকতার সাথে যেভাবে আর কি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, সেদিক থেকে আমাদের বাংলাদেশ খুবই আর কি পিছানো। কারণ এই স্বাধীন দেশ ব্যবহার করছিল ইন্ডিয়া, আমি আমার জায়গা থেকে মনে করি। এই গত 17 বছর ইন্ডিয়া ব্যবহার করছিল। তো তার জন্য হয়তো আমার দেশ মাথা নাড়াচাড়া দিয়ে ওভাবে উন্নয়নের মুখ দেখেনি। যেটা দেখছে এটা হচ্ছে খুবই সামান্য, আমি আমার জায়গা থেকে মনে করি। কারণ বাংলাদেশে প্রচুর পরিমাণে টাকা আছে, টাকার অভাব নেই বাংলাদেশে। বাংলাদেশ হচ্ছে টাকার খনি। হয়তো বাংলাদেশটাকে ওভাবে ব্যবহার করেনি বা করতে পারেনি। তো আমি ইন ফিউচারে আমার দেশ দেখতে চাই একটি সুশৃঙ্খলা দেশ, যে দেশের আইন ব্যবস্থা হবে খুবই কড়া। আহ, যেন দেশের জনগণ একটি ভুল করার আগে 10 বার ভাবার সুযোগ পায় যে আমি এই ভুলটি করলে তো আমার সাথে সাথে এই বিচারটা হবে, যেমন একটি মৃত্যুদণ্ড বা একটি ফাঁসি। এই বা এরকম কোনো, যদি মানে বিচার ব্যবস্থাটা খুব স্ট্রং হতে হবে। মানে বিচার ব্যবস্থাটা খুব ঠিক থাকবে। তারপরে শিক্ষার যে দিকটা, আহ, বাংলাদেশ একটা সুশিক্ষিত দেশ হবে, যেখানে আর কি আমাদের বাংলাদেশে অনেক মেধাবী স্টুডেন্ট আছে, যারা আর কি আপনার দেখা যায় বিভিন্ন গ্রাজুয়েশন কমপ্লিট করে দেশের বাইরে আরো ভালো সার্টিফিকেটের জন্য বিভিন্ন দেশে পাড়ি জমাচ্ছে। তো এটা আমি মনে করি আমার দেশের জন্য লস প্রজেক্ট আর কি, বা আমার দেশের জন্য ক্ষতি। তো আমার দেশে এমন শিক্ষা ব্যবস্থা হতে হবে যেন ওই যারা আর কি আপনার গ্রাজুয়েশন কমপ্লিট করে বাইরে একটা ভালো সার্টিফিকেটের জন্য যায়, সেই সার্টিফিকেটটা আমার বাংলাদেশে বসে পাক। তাহলে আমার বাংলাদেশে আরো আপডেট হবে, ইয়ং জেনারেশনের হাতে আরো আপডেট হবে। কারণ শিক্ষার উপরে মাইন্ড নেই। তোমার কি মনে হয় যে বাংলাদেশে আহ, মানে তরুণদের আশা ভরসার জায়গা আছে জুলাই আন্দোলনের পরে? যে কোটা আন্দোলন তো বেসিক্যালি ছিল তরুণদের আন্দোলন। বাংলাদেশে বহু মানুষ, বহু তরুণ, এরা হতাশ দেশকে নিয়ে, এজন্য বাইরে দেশে যেতে চায়, দেশের কাজ পায় না, কোনো কিছু পায় না, এবং তারা হতাশায়। এখন কি তুমি হতাশা দেখো নাকি আশা দেখো? এখন তরুণরা যেভাবে সবকিছু নিয়ে প্রতিবাদ করছে, এখন আমি আশাবাদী যে আহ, তরুণরা আর কি যদি একটি সুষ্ঠু নির্বাচন আর কি বাংলাদেশের জনগণকে উপহার দিতে পারে, তাতে যে দল আসুক কোনো অসুবিধা নেই, তাতে সুষ্ঠু নির্বাচনটা যেন হয়। যেন আহ, আর কি একা একা নির্বাচনটা না হয়, যেমন আমরা গত ও, নির্বাচনগুলোতে দেখেছি যে এককভাবে দল একটা নির্বাচন করেছে, কোনো বিরোধী দল নেই। তো মানুষের কাছ থেকে 200 টাকায় ভোট কিনেছে, রাতের রাতের আধারে আর কি। আহ, আপনার যে ওটাকে কি বলে, নির্বাচনের যে ব্যালট গুলো, সে ব্যালট গুলো ভর্তি করেছে। তো এটা আমি মনে করি একটি বাংলাদেশের জনগণের থেকে তার সকল অধিকার কেড়ে নিয়েছে এই ভোটের ইস্যুটা ধরেই। তো এরকম বাংলাদেশের মানুষ যেন অধিকার বঞ্চিত না হয়। তি- বাংলাদেশের মানুষ যেন সাংবিধানিক অধিকারটা সর্বপ্রথম পায়। তো এরকম যেন একটা জেনারেশন, জেনারেশনে চাওয়া পাওয়া এখনটা এরকমই, ইয়ং জেনারেশন। তারপরে আর কি এটা বাংলাদেশ, তো কখন কি হয় বলা যায় না। বুঝতে পারছি, সুন্দর সুন্দর বলছো তুমি। আচ্ছা, রিসেন্টলি
আমরা শেষের দিকে চলে আসছি। তোমার পার্সোনাল মানে উদ্দেশ্য কি? ধরো তুমি চাকরি করবা না ব্যবসা করবা, মানে তুমি কি ধরনের কাজ করতে চাও, বা কোন লাইনে তুমি পড়াশোনা করতে চাও, বা মানে তোমার ভবিষ্যৎ 5 বছর পর 10 বছর পর কোথায় তুমি দেখতো, মানে নিজেকে কোথাও মানে রাখতে চাও বা দেখতে চাও? আমি আর কি খুবই সাধারণ একটা ছেলে, নর্মাল ফ্যামিলি থেকে বিলং করি। সবসময় এভাবে সাধারণই থাকতে চাই। বেশি বড় হতে চাই না। বেশি বড় হলে যদি নিজের মধ্যে আর কি অহংকার জমে যায়, তাহলে অহংকার হচ্ছে পতনের মূল। যেটা আর কি বাস্তবাদী জীবনে হয়তো আমরা অনেকেই দেখে থাকি। অহংকার পতনের মূল, এবং এটা হচ্ছে মূল কথা, এটাই হচ্ছে সত্যি কথা। তো জীবনে ওরকম বড় হতে চাই না। যতটুকু আর কি বেঁচে থাকার জন্য যতটুকু প্রয়োজন, ততটুকু আল্লাহ যেন দান করে। আর আহ, যেহেতু আমি আমার ফ্যামিলির বড় ছেলে, তো ওভাবে আর কি ওরকম ড্রিম নাই, যেন তাদেরকে একটু ভালো রাখতে পারি। তার জন্য আর কি রিসেন্ট আপনার ধরেন, রিসেন্টলি বলতে গেলে একটু সময় লাগবে, দেশের বাইরে চলে যেতে চাই। কারণ যত আগে দেশ থেকে বের হব, তত আগে আবার দেশে ঢুকতে পারবো। আচ্ছা, বুঝতে পারছি। মানে তার মানে তুমি বিদেশে থাকতে চাও কিন্তু আবার ডিগ্রি নিয়ে চলে আসতে চাও নাকি, এরকম পড়াশোনা করে ফেরত আসতে চাও বাংলাদেশকে? হ্যাঁ, হ্যাঁ। কিন্তু বাংলাদেশে যদি তোমাকে ভালো ডিগ্রি দেওয়া হয়, তুমি ভালো কাজ করতে পাও বা সুযোগ পাও, তুমি কি দেশে থাকবা? আহ যদি আর কি এই 24শে আন্দোলন পরে প্রায় নিজেকে 1 বছর হাইড রেখেছি, ওভাবে নিজেকে আর কি, এটাকে কি বলে, মানে 5 আগস্টের পর 1 বছর নিজেকে সম্পূর্ণ হাইড রেখেছি, কোনো জায়গা থেকে কোনো ক্রেডিট নেই নেই। ইনশাল্লাহ ইন ফিউচারে নেব না। তো দেশের জন্য যদি কখনো ভালো কাজ করার সুযোগ পাই আর কি, তাহলে ইনশাল্লাহ করব। না, আমি যেটা বলতেছিলাম যে তুমি ধরো, তোমার যদি ভালো করো, ধরো তুমি একটা তরুণ মানুষ, তুমি উচ্চশিক্ষিত হইলা, তুমি একটা প্রতিষ্ঠান করলা যেখানে 15 জন 20 জন 100 জন কাজ করে, এটাই কিন্তু দেশের জন্য কাজ একটা। মানে অথবা তুমি দেশের বিদেশ থেকে মানে বৈদেশিক মুদ্রা আনলা, অথবা তুমি দেশেই তুমি একটা কিছু তৈরি করলা, একটা ফার্ম তৈরি করলা, সেটাই কিন্তু দেশের জন্য কাজ। এর এর বাইরে তো তোমরা যেটা করছো, আন্দোলন করছো, সেটা তো আছেই। মানে আমি চাই না যে আচ্ছা, আচ্ছা। তোমার মতো তরুণ আবার সেই আকাশে উঠে জীবনের রিস্ক নিয়ে, এটা যাতে আমাদের না হয়। এটা যদি হয় তাহলে ধরো আমরা সবাই ফেল করব। মানে আমি বলতেছি যে তুমি পার্সোনালি কি কি করতে চাও দেশের জন্য, তো একটা জিনিস, বাট নিজের জন্য কি করতে চাও, যে কোন পর্যায়ে তুমি দেখতে চাও নিজেকে বাংলাদেশের তরুণ হিসেবে? নিজের জন্য করতে চাই সর্বপ্রথম আমাদের বাংলাদেশে, আহ উম, নিজের জন্য আর কি করতে চাই কি, সর্বপ্রথম হচ্ছে উদ্যোক্তা হতে চাই। আচ্ছা, উদ্যোক্তা উদ্যোক্তা হতে চাও, ওকে। ঠিক আছে। আমরা শেষের দিকে আসছি। আজকে একটা ভয়ঙ্কর নৃশংস ঘটনা ঘটছে। যেহেতু তুমি ছাত্র দলের সাথে জড়িত, তোমাকে কোশ্চেনটা করি। এটা নিয়ে আমিও একটু লেখালেখি করতেছি এবং প্রচুর ডিস্টার্ব, একটা নারকীয়, যে পাথর ছুঁড়ে কিভাবে একটা মানুষকে হত্যা করা হইতেছে, এবং বিএনপির সাথে জড়িত, এরা প্রাক্তন বিএনপি। আমি খবর পেলাম এরা খুনি চক্র দুজনই, এবং যাকে খুন করা হয়েছে সে একজন চিহ্নিত সন্ত্রাসী, আওয়ামী লীগের সন্ত্রাসী। আম, যদিও তাকে মারা কোনোভাবেই উচিত হয়নি, কিন্তু যেইভাবে নৃশংসভাবে মারছে সেটা পুরোটা বিএনপির উপর ঘাড়ে সবাই চাপাই দিতেছে, এবং এটা নিয়ে খুবই মানে একটা উম, বিশ্রী একটা ঘটনা মানে হইতেছে আর কি। এখন বিএনপি এদেরকে বহিষ্কার করছে, কিন্তু এগুলা এনাফ না। সরকারও চুপ করে মানে বসে আছে। বিএনপি বারবার বলা সত্ত্বেও এই সন্ত্রাসীদের বিরুদ্ধে তারা কিছুই করতেছে না, তারা এগুলা ঘটতে দিতেছে যাতে বিএনপি আরো বিপদে পড়ে। আহ, তুমি যদি মানে একজন নিরপেক্ষ ব্যক্তি হিসেবে এটার সম্পর্কে বলো, বা বা মানে এটা সম্পর্কে যদি কোনো মতামত থাকে তোমার। নিরপেক্ষভাবে বলবো, এক- সর্বপ্রথম, আহ, একটি জীবনের চেয়ে একটি দল বড় না, কখনোই না। তো এই যে পুরান ঢাকাতে নৃশংসভাবে হত্যাটা হয়েছে, এটার যে দৃষ্টান্তমূলক শাস্তি, সে শাস্তিটুকু যেন আহ, বিচার বিভাগ আর কি নিশ্চিত করে যে, আর আমরা খুলনাতেও একটা হত্যাকাণ্ড দেখেছি,
এরকম হত্যাকাণ্ড আর কি, মানে রক্তাক্ত বাংলাদেশকে আর দেখতে ভালো লাগে না। কারণ জুলাইতে যেগুলো দেখেছি এইগুলোই হচ্ছে মাথা থেকে আর কি এই স্মৃতিগুলো সরাতে পারছি না। এই স্মৃতিগুলো হয়তো মৃত্যুর আগ পর্যন্ত রয়ে যাবে। হুম। কারণ একবারই সামনে থেকে যেগুলো দেখেছি, গুলি করে মেরেছে, এই করে মেরেছে। তো সেই জায়গা থেকে বলছি যে রক্তাক্ত বাংলাদেশ আর দেখতে চাই না। তাতে বাংলাদেশে যে দলই আসুক না কেন, যে দলই ক্ষমতা আসুক না কেন, আমার কোনো আপত্তি নেই আমার জায়গা থেকে। কারণ দেশের জনগণ যে কি পারে, দেশের জনগণ যেদিকে খাটবে দেশও সেদিকে খাটবে। তাতে আপনি যত বড়ই দল হন না কেন, যত বড়ই বাড়ি দল হন না কেন, যত বড়ই আর কি ক্ষুদ্র দল হন না কেন, সেটা দেশের জনগণ দেখবে না। তো সর্বপ্রথম দেশের জনগণের আর কি যে চাওয়া পাওয়া বা মতামত জনগণের মধ্যে ঢুকতে হবে। তাহলে দেশের জনগণের আর কি যে চাওয়া পাওয়া বা তাদের যে মনের যে ভাব সেটা বোঝা যাবে। তো এই পুরান ঢাকা যে নৃশংসভাবে হত্যাটা হয়েছে, আমি যতটুকু আপডেট পেয়েছি হত্যাটা নাকি আরো একদিন আগে হয়েছে। এখন এটা ট্রু নাকি ফলস সেটা জানি না, কিন্তু এখনো যে প্রশাসন কি করতেছে সেটা বলতে পারি না। তারা দেখাচ্ছে গ্রেপ্তার করেছি, এই করেছি, তো মানুষ এগুলোতে আর কি শান্ত না আর কি। যেটা আর কি মানুষকে উৎসাহিত করবে, মানুষকে শান্ত করবে, যে বিচারটা মানুষকে একটা অন্যরকম অনুপ্রেরণা জাগাবে যে না, বাংলাদেশের বিচার ব্যবস্থা খুবই ভালো, তাতে সে যে দলের হোক না কেন। তাতে আজকে যে তাকে মেরে ফেলেছে পুরান ঢাকাতে বসে, ওই লাশটা তো আমিও হতে পারতাম, কোনো ব্যাপার? না, ওই না, লাশটা তো তাতে আমিও হতে আমরা পারতাম যেটা আমার জানলাম সাথে। সে তারা চাঁদাবাজ ছিল এবং নিজের টাকা ভাগাভাগির কারণে তারা খুন করছে। মানে কোনোভাবে এটাকে জাস্টিফাই করার কোনো উপায় নেই, এটা তো একটা মানে ভয়ঙ্কর আর ঘটনা। আমি সে আমি আমি আর কি বলো, আমি তুমি আর বলো। কি আপনার 5 আগস্টের আগে আর কি বিএনপির যে দুর্দিনের যেসব সমাবেশ আর কি যেসব যা ছিল, এটা মন থেকেই করতাম, কারণ স্বৈরাচার ভালো লাগতো না। তো একটা স্বৈরাচারের বিরুদ্ধে যে আন্দোলনগুলো, সেই আন্দোলনগুলো আমি বিএনপির সাথেই করতাম। কিন্তু 5 আগস্টের পরে যে ওই যাদের যে দলের যে আমি যে মুভমেন্টটা দেখতাম, যে একটা দেশের প্রতি, দেশের অন্যায়ের প্রতি যে কোনো আর কি, মানে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতো, তখন তখন আন্দোলনগুলো করেও একটা অন্যরকম স্পৃহা পেতাম। কিন্তু 5 আগস্টের পরে আমি সবকিছু চেঞ্জ দেখছি। যেমন আহ, এই যে মিডিয়াগুলো প্রকাশ করছে আপনার বিভিন্নভাবে সবকিছু দেখতে পাচ্ছেন। হুম। ও ছাত্র দলের কর্মী ওখান থেকে চাঁদাবাজি করছে, কিন্তু এই যে একজন দুজন যে এসব করছে, আর সে নামটা যে পুরো দলের উপরে পড়ছে, দলের খারাপ হচ্ছে। তো আমি মনে করি দলের যারা সিনিয়র পার্সন আছে, যারা ভারপ্রাপ্ত আর কি মোস্ট সিনিয়র পার্সন আছে, তাদেরকে আর কি একটু কঠোর হওয়া তাদের জায়গা থেকে, এবং তাদের দলটাকে একদম একবারে ক্লিন করা। কারণ তারা যদি দল ক্লিন না করে, তাহলে তারা সামনে খুবই বিপদের সম্মুখীন হবে। তো আমি মনে করি আচ্ছা, যে ধরো দীর্ঘ ধরো বাংলা মানে বিএনপির টপ লিডারশিপ যদি এইটা দেখে, সালাউদ্দিন সাহেব অথবা মানে যেই মানে বিএনপির একদম যারা বিএনপি চালায় তারা যদি দেখে, তাদেরকে তুমি কি বলবা? মানে দুইটা তিনটা লাইন, যদি দুইটা, যে আপনারা এটা করেন, এটা করেন, এটা করেন, মানে একজন কর্মী, ছাত্রদলের কর্মী হিসেবে অথবা একটা নিরপেক্ষ মানুষ হিসেবে কি 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 করতে বলবা তুমি? আমি সর্বপ্রথম বলবো যে দেশের মানুষের যে মনের ভাব, সেই ভাবটা আপনারা আগে বুঝুন। তারা কি চাচ্ছে, তারা কি অনুভবটা প্রকাশ করছে, তাদের চাহিদাটা কি, হুম, হুম, তারা কিভাবে মানে আগাতে চাচ্ছে, তারা কিভাবে মুভমেন্ট করতে চাচ্ছে। হুম, এই হুম। মনের যে কথাগুলো জনগণের, কারণ একটা দেশের প্রধান হাতিয়ার হচ্ছে জনগণ। এখন আচ্ছা, বুঝতে আপনি পারছি। কত, প্রথম কথা হলো জনগণের কথা শোনা। এটা হ্যাঁ হ্যাঁ দলীয় দলবাজ না, বা দলীয় কর্মী বা দলীয় নিজের সাপোর্টার না, এটা মানুষের কথা শোনা একটা। হ্যাঁ সেকেন্ডটা কি হ্যাঁ। হবে? সেকেন্ড কথাটা হচ্ছে যে মনে করব দলের মধ্যে যে সব একবারে ভালো, সবাই ভালো লিডারশিপ দেয়, এমন না। দলের মধ্যে
এর থেকেও হয়তো অনেক খারাপ লোক আছে আজকে যে নৃশংসভাবে যে খুন করছে পুরান ঢাকাতে। তো এই যে হত্যাকারী তার থেকেও হয়তো অনেক ভয়ঙ্কর লোক আছে এই দলের মধ্যে। তো এগুলোকে একবারে সুন্দর করে বের করতে হবে এবং দলকে সব সময়ের জন্য ক্লিন ইমেজ রাখতে হবে। না হলে আস্তে আস্তে দলের প্রতি থেকে যদি দেশের জনগণের ভালোবাসা উঠে যায়, তখন যতই বাড়ি দল হোক না কেন কোনো কাজে আসবে না। জি। আহ, আহ, শেষের পয়েন্টটা মানে কি, লাস্ট পয়েন্টটা বলো প্লিজ। কোনটা ভাইয়া? মানে অন্য আর 3 নাম্বার পয়েন্টটা নাকি এটাই শেষ? আর 3 নাম্বার পয়েন্টটা হচ্ছে আমি আর কি সিনিয়রদেরকে বলবো যে দেশের ইয়ং জেনারেশন নিয়ে আর কি, যারা জেনজি জেনারেশন আছে, ইয়ং জেনারেশন আছে, ছাত্র জনতা আছে, আহ, সকল দল মল সরি সকল দল মত নির্বিশেষে আর কি সবাইকে ঐক্যবদ্ধ করে আর কি দেশকে কিভাবে অতি তাড়াতাড়ি আর কি উন্নত করা যায় এবং সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে যায়। তো সিনিয়রদের কাছে একটাই দাবি থাকবে যে ইয়ং জেনারেশনকে কখনো যেন হাতছাড়া না করে তারা। অত্যন্ত সুন্দর বলছো মুত্তাকিন, ধন্যবাদ। আমাদের আহ, মানে তোমার কথা বিএনপির লিডারশিপের কানে যত যেন যায়, এটা আমি আশা করব এই ভিডিওটা দিয়ে বা মানে ভিডিওর মাধ্যমে, অথবা আমি নিজেও যদি কারোর সাথে যোগাযোগ হয় আমি এগুলা বলার চেষ্টা করব। ধন্যবাদ তোমার ফিডব্যাকের জন্য এবং আমার তোমার সার্ভিসের জন্য। তুমি যেরকম যে কাজটা করছো, এরকম দেশের জন্য কাজ করার তৌফিক সবার হয় না। মানে তুমি অত্যন্ত সৌভাগ্যবান এবং অত্যন্ত সাহসী একজন মানুষ। আম, তোমাকে স্যালুট পুরো বাংলাদেশের তরফ থেকে, আমার নিজের ভালোবাসা। তোমার সাথে আমি দেখা করব, একসাথে আমরা খাবো, এটার অফার আমি দিয়ে রাখলাম ইনশাআল্লাহ, আগেই। এটা আসলে অপেক্ষায় আজকের কথা রইলাম। না, আমি 1 বছর আগে থেকেই তোমাকে খুঁজতেছি মনে মনে। আমি লিখছিও যে মানে আমার স্ট্যাটাসে লিখছি যে এই ছেলেটাকে যদি পাইতাম কোথাও, ওর সাথে বসতাম। মানে এটা ভালোবাসা, আমি আমার মনের কথা আমি মানে বুঝাইতে পারবো না, বাট আমি আমি ফিল করি এগুলা যে এদের সাথে আমার বসা উচিত। মানে তোমরা যা করছো এটা মানে আমরা তো কখনো কল্পনা করি নাই হাসিনার পতন মানে ঘটাইতে পারবো। আমরা তো অনেক বছর ধরে লেখালেখি অনেক ঘটনা দেখছি, বারবার আমাদের মিস হয়ে যেত। তোমাদের সাহসের কারণে আমরা আজকে বড় মানে অনেক কথা বলতে পারি। যাই হোক মুত্তাকিন, অত্যন্ত ধন্যবাদ। দর্শকরা সবাই দেখলেন শুনলেন, সে তার নিজের মত প্রকাশ করলো নিজের ভাষায়। আম, মুত্তাকিন, তুমি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে দু একটা কথা বলতে চাও তো বলতে পারো। এখনই শেষ করে দেবো আমরা। দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই আর কি, সবসময় আমার জন্য আর কি দোয়া রাখবেন। দোয়া ছাড়া আপনাদের কাছে আমার আর কিচ্ছুই চাওয়ার নেই। যেন জীবনে একটি ভালো মানুষ হতে পারি, এবং আল্লাহ তাআলা যেন আমাকে ভালো রাখেন। ওকে, থ্যাংক ইউ মুত্তাকিন। সবাই দর্শকরা দেখলেন, যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে, কমেন্ট থাকে মুত্তাকিনের জন্য, প্লিজ আমাদেরকে কমেন্টে জানান। আর আম, মুত্তাকিনের জন্য সবাই ভালোবাসা রাখেন। আর যদি কোনো দ্বিমত থাকে কোনো কিছুতে তাহলে জানান। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।